আরএমজি সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করাটা কেন জরুরি, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আপনারা ইন্ডাস্ট্রির লিডার আমাদের সঙ্গে আজকে জয়েন করেছেন। আমরা এই যে ডাইভার্সিফাইড স্টেক হোল্ডারদের আমরা এখানে চেষ্টা করেছি যাতে সব ধরনের ওপিনিয়নটা এখানে পাওয়া যায়। বিজিবির একজন শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক, তিনি নেতৃত্ব ছিলেন বা আছেন, এখনও হয়তো সামনে আসবেন। তিনি আমাকে বলছিলেন যে তার বায়ার তাকে জিজ্ঞেস করছে যে তোমার ফ্যাক্টরি আশুলিয়ার ফ্যাক্টরিতে, তার আশুলিয়া তো ফ্যাক্টরিতে আছে, অন্য জায়গায় তো আছে, তো বলছে তোমার আশুলিয়ার ফ্যাক্টরিতে যদি কাজ নাও তাহলে এটা নিও না, এই কাজ আমি দিব না, যদি ওই অন্য জায়গার ফ্যাক্টরিতে করো তাহলে নিতে পারো। তার মানে বর্তমানে আশুলিয়ার যে অবস্থা গিয়ে দাঁড়িয়েছে, বায়াররা শঙ্কিত সেখানে অর্ডার দিবে না, এরকম একটা পরিস্থিতি কিন্তু মাইন্ডসেট কিন্তু বায়ারদের তৈরি হয়েছে। তো এতে আলটিমেটলি কী হবে রেজাল্টটা, আশুলিয়ার জোনের মধ্যে আমাদের সবচেয়ে কমপ্লায়েন্ট এবং বড় বড় ব্র্যান্ড বায়ারদের ফ্যাক্টরিগুলি সেখানে কাজ করে তারা। তো যদি সেখানে যদি বায়াররা যদি বিমুখ হয় তাহলে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। মালিক 3 নম্বরে ক্ষতিগ্রস্তের তালিকায় আমি আনবো মালিককে 3 নম্বরে। 1 নম্বরে ক্ষতিগ্রস্তের তালিকায় যাবে শ্রমিকরা, 2 নম্বর দেশ, 3 নম্বর হচ্ছে মালিক। কারণ মালিকরা হয়তো কোনোভাবে ওখান থেকে ক্ষতিগ্রস্ত হবে, বাট কোনোভাবে ওখান থেকে শিফট করে অন্য জায়গায় গিয়ে হয়তো সার্ভাইভ করার চেষ্টা করবে বা বন্ধ হয়ে যাবে। তো এখন এই পরিস্থিতিতে আমরাও শঙ্কিত, বায়াররাও শঙ্কিত যে কি হবে, যে মামলার কারণে বায়াররা আসলেই শঙ্কিত হয় যে আসলে কি, তাহলে এই মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং কোনো ক্ষেত্রে দেখা গেছে যে মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে তিনি হয়তো এই ফ্যাক্টরি ছেড়ে বিদেশ গিয়ে বসে আছেন। তো ফলে কি হচ্ছে, তার ফ্যাক্টরির ম্যানেজমেন্ট বা অন্যান্য বিষয়গুলি ওইভাবে পরিচালিত হচ্ছে না, সেখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তখন বায়ার কিন্তু কনফিডেন্স লেভেলটা বায়ারের কমে যাচ্ছে, আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। এই যে আশুলিয়া, সো এটা স্বাভাবিকভাবে কোশ্চেন আসবে যে ওয়াই আশুলিয়া, অন্য এরিয়াগুলো তো না কেন? কারণটা হচ্ছে প্রথমত হচ্ছে আশুলিয়ার মালিকরা যারা ওখানে মালিক, তারা ম্যাক্সিমামই হচ্ছে বাইরে থেকে গিয়ে ওখানে ফ্যাক্টরি করেছে। ফলে তাদের ওই কানেকশান বা কানেক্টিভিটিটা ওইভাবে ওখানে গড়ে ওঠে নাই। 2 নম্বর হচ্ছে শ্রমিক নেতৃত্ব। আপনি যদি দেখেন আশুলিয়ার ওই পুরা অঞ্চলের মধ্যে নানা রকমের শ্রমিক ফেডারেশনের অফিস করে সেখানে কিন্তু শ্রমিক নেতৃত্ব সেখানে কাজ করে বা নানাভাবে কাজ করছে, কিছু এনজিও কাজ করছে, মানে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে গিয়ে তারা কাজ করছে। কারোর সাথে তাদের তেমন কোনো খুব একটা সংযোগ নেই। আমাদের কিছু শ্রমিক নেতৃত্ব আছে যারা দায়িত্বশীল ভূমিকা পালন করেন, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন, দেশের জন্য কাজ করেন, শ্রমিকের জন্য কাজ করেন, আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু কিছু শ্রমিক নেতা নেত্রী নামধারী ব্যক্তি আছেন যারা ওই দেশের জন্য কাজ করেন না, শ্রমিকের জন্য না কাজ করেন না, বিদেশের এজেন্ট হয়ে কাজ করেন। এরকম বহু প্রমাণ কিন্তু আমাদের কাছে, সরকারের কাছে, গোয়েন্দা সংস্থাগুলির কাছেও রয়েছে। তো ফলে আশুলিয়াতে আরেকটা জিনিস যেটা হয়, আমরা ধরেন আমরা নারায়ণগঞ্জে আমার ওখানে যারা শ্রমিক নেতৃত্ব তাদের সাথে আমরা প্রতিদিন আমাদের সাথে একটা ওঠা বসা কথাবার্তা হয়। তাদেরকে বলা আছে যে কোথাও কোনো ফ্যাক্টরি থেকে যদি কোনো শ্রমিকের অভিযোগ আসে আমাদেরকে অবহিত করো। আমরা কিন্তু ইনিশিয়ালি ওইটাকে সমাধান করে ফেলি, ফলে ওই গ্রিভেন্সটা আমরা আর বাড়তে দেই না সেখানে। কিন্তু আশুলিয়াতে যেটা হয় সেখানে পরিকল্পিতভাবে কিছু আমরা যেটা দেখেছি, ওই তথাকথিত এনজিও নামধারী যারা ওখানে কাজ করে, নানা ইস্যুতে তারা কাজ করে, তাদের কিছু নিয়োজিত লোক মানে পারপাস মেড, তারা কিছু লোককে ওখানে নিয়োগ দিয়ে ফেলে, ফ্যাক্টরিতে ঢুকাই দেয়, দিয়ে তাদেরকে দিয়ে সেখানে ভিতরে মানে সময়ে নানাভাবে সেখানে এই অরাজকতাগুলি অর্গানাইজ করে। শ্রমিকের ন্যায্য দাবি, যেমন ধরেন বেতন বকেয়া আছে, এই ব্যাপারে আমাদের একেবারে পরিষ্কার বক্তব্য যে বেতন দিতে হবে, এর মধ্যে কোনো বিকল্প নাই, কোনো আপোষ নাই। একটা স্ট্র্যাটেজিক সাস্টেনেবিলিটি ভিশন দেওয়া হয়েছিল যে একটা সাস্টেনেবল স্ট্র্যাটেজিক ভিশন 2030-তে আমরা কি করতে চাই, আমাদের ড্রিমটা কি, এবং সেটা কিন্তু আবার অ্যালাইন করেছিল আমরা এসডিজি গোলের সাথে। এসডিজি গোলগুলোর সাথে অ্যালাইন করে ইএসজি, এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স, সবগুলো জিনিস নিয়েই কিন্তু আমাদের কিছু
টার্গেট আমরা সেট করেছিলাম, এবং আমি এখনও মনে করি $100 বিলিয়ন যেটা আমার শুরু এখন একটু আগে বলছিল যে অ্যাচিভ করা সম্ভব এইখানে, এবং অন্যান্য সব কিছু আমরা কিন্তু ওই সময় আমাদের অনেক ব্র্যান্ডরা বলেছে, এখনও বলছে, তারা কিন্তু টার্গেট দিয়েই কিন্তু সব কিছু বলটা দিয়ে দিচ্ছে আমাদের কাছে যে রিনিউয়েবল এনার্জি এত % হতে হবে এত সালের মধ্যে, সার্কুলার ইকোনমি তার মানে রিসাইকেল ম্যাটেরিয়াল দিয়ে এত % প্রোডাকশন করতে হবে। তারা নিজেরা করছে না, সব দিয়ে দিচ্ছে যে ফ্যাক্টরিকে করতে হবে, সাপ্লায়ারকে করতে হবে, তারা কিছুই করছে না, কিন্তু তারা খালি সাজেশন দিচ্ছে, অনেক কিছু অ্যাডভাইস করছে। অফকোর্স চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ ফেস করেছি আমরা, আগেও অনেক ফেস করেছি, এখনও ফেস করছি, এখন আরও অনেক নতুন নতুন চ্যালেঞ্জ অ্যাড হয়েছে। মার্কেট নিয়ে আমরা অনেক কাজ করেছি, একদিকে এক্সিস্টিং মার্কেট, নতুন মার্কেট, এমার্জিং মার্কেট, অ্যান্ড আই এম শিওর যে উই হ্যাভ ডান কোয়াইট গুড। আমরা এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। প্রোডাক্ট নিয়েও আমাদের বেশ কিছু কাজ হয়েছে, যে আমরা কটন বেস গার্মেন্টসের উপরে টু মাচ ডিপেন্ডেন্ট, আমরা নন কটন বা যেটাকে মানুষজন বেশি আমরা বলি যে ম্যানমেড ফাইবার, এবং সেটা নিয়ে এবং সেটার ব্যাপারে আমরা কিছু পলিসিও আমরা দিয়েছিলাম যে ঠিক আছে অল্প সময়ের জন্য হলেও নন কটন এক্সপোর্ট করার জন্য যদি একটা ইনসেন্টিভ দেওয়া হয় তাহলে আমরা এটাকে নতুন মার্কেট শেয়ার আমরা বাড়াতে পারবো, সেই জিনিসটা নিয়ে কাজ করা। সুতরাং ওই এলাকাটাতে আমি মনে করি কাজ করা। সার্কুলার ইকোনমি যেটা নিয়ে আমাদের এই ভিশনের মধ্যেও আছে, আমাদের 9 ডটের মধ্যেও আছে, এবং আলটিমেটলি ইটস এ বিজনেস কেস বাংলাদেশের জন্য। ইটস এ বিজনেস কেস বিকজ আমাদের নিজস্ব তুলাও নাই, বিকজ আমাদের যে টোটাল কটন যে রিকোয়ারমেন্ট তার লেস দেন 2% আমরা প্রডিউস করি, আর আরেকটা যে এরিয়া আছে যেখানে নন কটন বা ম্যানমেড ফাইবার, সেই পেট্রোকেমিক্যাল, সেটাও বাংলাদেশে হয় না। সুতরাং আমরা ফরেন কারেন্সি খরচ করে যে তুলা আনি বা পেট্রোকেমিক্যাল আনি, আমরা যদি আমাদের এই ওয়েস্টটাকে রিসাইকেল করে করে, বাট এখানে এটার সাথে ওই যে জুট যেটা আমাদের আজাদ বলছিল যে জুটের এটা নিয়ে কিন্তু বেশ কিছুটা কাজ আমরা এগিয়েছিলাম, যে আমাদের পলিসির ব্যাপারে এখানেও একটা ইস্যু আছে যে আমাদের এখানে সার্কুলার ইকোনমি রিসাইকেল ইন্ডাস্ট্রি করার জন্য ইন্টারেস্টটা কিন্তু আমরা যেভাবে শুরু করেছি এবং ইন্টারন্যাশনালিও যেভাবে রিসাইকেল ম্যাটেরিয়াল দিয়ে প্রোডাকশন করতে হবে এত %, সেটা কিন্তু আমরা ইন্টারেস্ট লস হয়ে যাচ্ছে এই কারণে যে আমরা গত কয়েক বছর ধরে চেষ্টা করেছি। যে আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, একটা আমাদের এখানে যে জুটটা বের হয় ফ্যাক্টরি থেকে, যেটা একটু আগে আমি অত ডিটেলে যাচ্ছি না, এইটা যখন ল্যান্ডফিলিংয়ে ব্যবহার হয় অথবা ওটা দিয়ে রান্না হচ্ছে ওইসব জুট নিয়ে, তখন কিন্তু সরকার কোনো ভ্যাট বা রেভিনিউ কোনো ট্যাক্স পায় না। এটা যখন রিসাইকেল ইন্ডাস্ট্রিতে আমরা ওইটা দিয়ে আমরা ফাইবার করে ইয়ার্ন করব, ফ্যাব্রিক বানাবো, আবার গার্মেন্টস করবো, তবে একদিকে আমি র মেটেরিয়ালস ইম্পোর্টের জন্য ফরেন কারেন্সি ইউজ করছি না, আরেকদিকে আমি এক্সপোর্ট করে আমি আরও ফরেন কারেন্সি আনছি, এর মাঝখানে আমার ইনভেস্টমেন্ট হচ্ছে, এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে, সেখানে কিন্তু এনবিআর, ভ্যাট এবং এআইটি এগুলো নিয়ে বসে আছে, ওখানে এখন খুঁজে বের করছে যে কীভাবে এটা ইউজ করলে কোথায় সেখানে আরও ইনসেন্টিভ দেওয়ার কথা না দিয়ে উল্টা প্রেশারের মধ্যে রেখেছে এখানে। আর আমরা যে আরেকটা যেটা বলেছি যে এইটার কারণ আলটিমেটলি রিসাইকেল ইন্ডাস্ট্রি যে করেছে, আপনার এখান থেকে 5 টাকা, 7 টাকা, 2 টাকা, 1 টাকা, এটা তাকে ফাইনালি যে কিনতে হচ্ছে হয়তো 60 টাকা, 70 টাকা, 80 টাকা। এটার কারণে আমরা একটা সেন্ট্রাল সিস্টেমে, বাট এগেইন পলিটিক্যাল কারণে আমি এটা করতে পারি নাই, যে আমরা কয়েকটা জোনে লাইক আশুলিয়া, গাজীপুর, এখানে গভর্নমেন্টের অনেকগুলো জায়গা আছে, সেখানে এই জুট কালেকশন সেন্টার, এখানে কিন্তু তখন ওই ফ্যাক্টরিটা কিন্তু ইনফ্যাক্ট 20 টাকা, 30 টাকা, 40 টাকা পর্যন্ত রেট পেয়ে যাবে, এবং ওই 60 টাকা ওই ওখানে শর্টিং করে করে কিন্তু 60 টাকা করে কিন্তু আমরা ওই রিসাইকেল ইন্ডাস্ট্রিকে দিতে পারবো। সো এইটা জিনিসটা করা যায় না বিকজ অফ লোকাল পলিটিক্স, লোকাল যখন আমি দায়িত্বে ছিলাম 3 বছর আমাদের নতুন করে 391টা মেম্বার হয়েছিল বিজিএমইতে, আর লাস্ট 10 মাসে লেস দেন 60 মেম্বার হয়েছে। সো এটা কিন্তু নেমে গেছে, আবার বন্ধ হয়েছে 206টা বন্ধ হয়েছে। আমাদের কাস্টমারদের ইমিডিয়েট চ্যালেঞ্জ হচ্ছে
যে এখন পর্যন্ত ট্রাভেল অ্যালার্ট রয়ে গেছে। এখন পর্যন্ত বাংলাদেশে ট্রাভেল করার অনুমতি আমাদের কাস্টমারদের তাদের দেশের সিকিউরিটি অথরিটিরা দিচ্ছে না। সো ইউরোপ আমেরিকা বোধ বলছেন? অ্যাবসলিউটলি এভরিওয়্যার, ইভেন ইউএসএ, ইউরোপ। সো অনেকগুলো দেশ এখন পর্যন্ত মনে করছে বাংলাদেশ নিরাপদ না। সো আমরা যারা এক্সপোর্টে ফ্রন্টলাইনে কাজ করি, যে ডিরেক্ট কাস্টমারদের সাথে কাজ করি, ভ্যালুয়েটেড প্রোডাক্ট নিয়ে কাজ করি, তাদের কিন্তু কাস্টমারদের ট্রাভেল আমাদের এখানে যতটা প্রয়োজনীয় আসা, বিকজ তারা আসে, আমরা একটা কালেকশন দেখাই, তারা ক্যাপাসিটি দেখে, সামনে বসে তারা ওটা নিয়ে আলাপ আলোচনা করে এবং আমরাও যাই। সো ওরা আসলে হয় কি যে আমরা আরও অনেক ওয়েল স্প্রেডেড ইয়েতে দেখাতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রেড অ্যালার্ট শব্দটাই কিন্তু আসলে তাদের যে স্ট্র্যাটেজি সেটাকে চেঞ্জ করে দেয়, যে হ্যাভিং অল ট্রাস্ট অন আস, দে স্টিল ফিল দ্যাট সিচুয়েশনাল যে নিড সেটাকে তাদের অ্যাড্রেস করতে হবে। সো আমরা এতটুকু মনে করি যে বাংলাদেশের এই মুহূর্তের এটা সরকার, আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সরকারের প্রতি অনুরোধ করব যে এই রেড অ্যালার্টের যাতে ইমিডিয়েট অ্যাড্রেস করা হয়। আমাদের অলংকার, আমাদের চিফ অ্যাডভাইজার, আর ওনার একটা ইনিশিয়েটিভ, ওনার একটা টুইট, ওনার একটা সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন, ওনার একটা চিঠি টুয়ার্ডস অল দ্য কান্ট্রি হেডস, অ্যাম্বাসেডার্স টু উইথড্র দ্যাট রেড অ্যালার্ট, এটা আসলে প্রয়োজনীয়। এগুলো নিয়ে যদি আমাদের একটা পজিটিভ ম্যাসিভ ক্যাম্পেইন না হয়, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে আমাদের যে ড্যামেজ হবে, ট্রানজিশনাল যে প্রোডাকশন বা বুকিং লস হবে, এটা কিন্তু চ্যালেঞ্জিং। সো যেটা রাকিব ভাই বলছিলেন যে ইমিডিয়েট এই যে রেড অ্যালার্ট, এটা আছে, আমরা হয়তো বাংলাদেশ থেকে বুঝতে পারছি না যে বায়াররা, ইউরোপিয়ান আমেরিকান বায়াররা কী কনসার্ন, এবং এটা তো একটা বড় ধরনের সমস্যা। আরও যে পয়েন্টসগুলো বললেন, তো আসলে আমাদের এই সেক্টরটাকে শুধু বাঁচানো না, সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি দরকার, এবং এই যে প্রবলেমসগুলো, পলিটিসাইজেশনের ব্যাপারও এসেছে, এবং যে কারণে আমরা দেখেছি এক শ্রেণীর মালিক পলাতকও আছেন, এগুলো কোনো ইম্প্যাক্ট ফেলছে কি না, এবং শ্রমিক আন্দোলনে আসলে কোনো ধরনের ইন্ধনও আছে কি না, আমরা সব কিছু আসলে ক্লিয়ার না কোনো কিছু, আসলে বিষয়গুলো কি ঘটছে। সো একটা অনিশ্চয়তা বিরাজ করছে, এটা আমরা বুঝতে পারছি। যে স্বপ্নটা বলছি, ফারুক ভাই প্রেসিডেন্ট থাকতে রাকিব ভাই যখন ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, অনেকবার বলেছে $100 বিলিয়ন আরএমজি। এটা কিন্তু খুব বাস্তব ভিত্তিক স্বপ্ন। এটা খুব মানে শুনতে মনে হচ্ছে মাত্র 45-46-এ আছি আরএমজির, সেটা হয়তো 100-তে যাওয়া একটা কঠিন পথ। আসলে ইট ইজ ভেরি মাচ পসিবল, কারণ আমাদের সেই স্ট্রেংথটা তৈরি হয়ে আছে, ফাউন্ডেশনটা তৈরি হয়ে আছে গত 40 বছরের অভিজ্ঞতায় এবং 40 বছরের প্রগ্রেসে। কিন্তু ইজ ইট গ্যারান্টিড? নট এট অল, নট এট অল। পারবো নাকি পারবো না, এটা নির্ভর করবে এটা কি 70-এ যাবে নাকি 100-তে যাবে। ওয়ার্স্ট কেস সিনারিও, ফিঙ্গার্স ক্রস, ইনশাল্লাহ আমরা ওইখানে যাবো না, অর ওয়েদার ইট উইল বিকাম দ্য নিউ গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, মানে কি আবার জুটের অভিজ্ঞতায় যাব আমরা, আমি নিশ্চিত এটা যাবো না। কিন্তু 100 কিন্তু নিশ্চিত না, বিকজ অফ দ্য আদার 2x2, গ্লোবাল অ্যান্ড লোকাল। গ্লোবালের দুটো কি, গ্লোবালের একটা হলো আপনার এই যে চায়নার কথা শুনলাম, ইউএস চায়না ওভারঅল জিও পলিটিক্স, এটা শুধু ইউএস চায়না না, ইউএসের কারণে, ইউএসের আমব্রেলায় যারাই আছে, এন্টায়ার ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, আমাদের প্রাইমারি মার্কেটস ভিজাভি চায়না, সেখানে একটা পরিবর্তন শুরু হয়ে গেছে। আমরা সেটা আমাদের জন্য ইমপ্লিকেশন কি, আমি রাকিব ভাইয়ের সাথে আমাদের মানে সাইন ল্যাঙ্গুয়েজে কথা হচ্ছিল, মানে চায়নার থেকে এই সুযোগ সৃষ্টি হচ্ছে নিশ্চিত, কিন্তু এটা যে আমাদের কাছেই আসবে এখন পর্যন্ত ওইটা আমরা তৈরি না। কারণ চায়না কিন্তু আপনি দেখেন 2020 সালে 98% অফ প্রোডাক্ট, 8,500 বোধ হয় এক্সাক্ট বা 8,000 সামথিং প্রোডাক্টে আমাদের ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়ে রাখছে। আমরা কিছুই বাড়াইতে পারি নাই এখন পর্যন্ত এক্সপোর্ট টু চায়না, নাম্বার ওয়ান। আর চাইনিজ ইনভেস্টমেন্ট, সেটা যদি এই ইউএসকে যদি বাইপাস করে, এইটাকে মানে ট্যাক্টফুলি বাইপাস করে বাংলাদেশে চাইনিজ ইনভেস্টমেন্ট আসতে হয়, সেই বিনিয়োগ পরিবেশ কি আমাদের আছে, সেটা না, আমরা পরে আসতেছি। যদি না থাকে আমার এখানে আসবে না, অল্টারনেটিভ আছে। দ্য সেকেন্ড গ্লোবাল ডেভেলপমেন্ট, যেটা এটাকে ডিটারমিন করবে, রাকিব ভাই বেশ ভালোভাবে বলেছেন, গ্লোবাল রেগুলেশনস
এবং কনজিউমার প্রেফারেন্স দুইটা কিন্তু ইভলভিং, এবং গ্লোবাল রেগুলেশন, সেটা ইউরোপিয়ান ইউনিয়ন হোক, কান্ট্রি লেভেলে জার্মানি হোক, ফার্ম লেভেলে H&M হোক, দুটা গ্লোবাল আর দুটা লোকাল। কি একটা লোকাল হলো ওই যেটা আগামী দিনের LDC বলি, আর আমার 5-7-10 বছর ধরে অনেক পেন্ডিং মানে উইকনেস বা ইমপ্রুভমেন্ট নেসেসিটি তৈরি হয়ে আছে, যেটা মূলত আমাদের প্রতিযোগিতার সক্ষমতার সাথে লিঙ্ক। সেই জায়গাটা এখন LDC যদি গ্র্যাজুয়েশন হয় এইটার সাথেই কিন্তু লিঙ্কড হবে, ঠিক আছে? সো সেই জায়গাটা। আর আরেকটা ডোমেস্টিক ফ্যাক্টর যেটা রাকিব ভাই বললো এবং আপনি তুললেন, এখন কি একটা আর্জেন্সি ক্রিয়েট হয়েছে আমাদের, এইটা হলো সেকেন্ড ডোমেস্টিক ফ্যাক্টরটা হলো পলিটিক্যাল ডেভেলপমেন্টস, পার্টিকুলারলি গত 3 মাসে, এবং এটার ইমপ্লিকেশনস অন RMG সেক্টর অ্যান্ড ওভারঅল প্রাইভেট সেক্টর। সো এই 5টা বিষয়ের উপর আমার ফিউচার নির্ভর করছে। এর মধ্যে আবার মানে দ্য ক্লিয়ার অ্যান্ড প্রেজেন্ট ডেঞ্জার কারেন্ট সিনারিও সেটাও আছে। এখন আমি একটু বলি তাহলে কি করতে হবে। আমি একদম ইমিডিয়েটটাতে যাই। আর্জেন্সিটা কোথায়? কনফিডেন্সের অভাব আছে। মানে গত 3 মাসে ধরেন প্রথম 15-20 দিন 25 দিন থাকবে, এটাই স্বাভাবিক ছিল, কারণ এত বড় একটা পরিবর্তন হয়েছে, তাই না? এবং সেখানে প্রোটেস্ট হয়েছে, সেখানে নিরপরাধ প্রোটেস্টার্স প্রায় 1500 আনুষ্ঠানিক, হয়তো অনানুষ্ঠানিকভাবে আরও বেশি নিরপরাধ প্রাণ চলে গেছে। তো এবং তার একটা ডিসরাপটিভ এফেক্ট থাকবে, সেটা আমরা সবাই জানতাম। হয়তো 20-25 দিন 1 মাসের বেশি থাকবে না, এটাই আশা ছিল আমাদের। আমরা কিন্তু দেখছি যে এই যে বিভিন্ন অস্থিরতা, বিভিন্ন আনসার্টেনটি, ইন্ডাস্ট্রিয়াল বেল্টে বলি, ফার্মের ভিতরে বলি, মানে ফ্যাক্টরির ভেতরে বলি, ইভেন বিভিন্ন প্রাইভেট এবং সরকারি অফিসে বলি, অনেক ধরনের অস্থিরতা এখনও চলছে এই 118 দিনের পরেও। এবং এটার কারণে কিন্তু কনফিডেন্সে চির ধরে আছে, বিশেষ করে ফরেন স্টেক হোল্ডার্সদের, মানে ফরেন বায়ার্স এবং ফরেন ইনভেস্টর্স। এইটাকে কিন্তু আমাদের আর্জেন্টলি কনফিডেন্স বিল্ড আপে যেতে হবে, এবং সেটা যদি আমাদের করতে হয় তাহলে আমি বলবো এই যে আমার দৃষ্টিতে, ফারুক ভাই রাকিব ভাই আরও ভালো বলতে পারবেন, আমার দৃষ্টিতে গত 3 মাসে যে প্রবলেম হচ্ছে টাইম টু টাইম, অস্থিরতা বা বিক্ষোভ বা এগুলাকে ফায়ার ফাইটিং বেসিসে অ্যাড্রেস করা হচ্ছে। মানে আগুন হচ্ছে ওটা নিভাচ্ছি, এখানে আগুন হচ্ছে ওটা নিভাচ্ছি, এইভাবে অ্যাড্রেস করলে এটা হবে না। এটাকে মৌলিকভাবে এবং কৌশলগতভাবে এটাকে অ্যাড্রেস করতে হবে, যাতে এটা আপনি পুরোপুরি বন্ধ না করতে পারলেও কমে আসে। আমরা সেই জায়গাটা এখনও আমরা অ্যাটলিস্ট বাইরে কিছু দেখছি না। ফায়ার ফাইটিং সরকার একেবারে মানে সম্পূর্ণ অ্যাটেনশন দিয়ে এবং ডেডিকেশন দিয়ে করছে, কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি এই ওয়ান বেসিসে, ফায়ার ফাইটিং বেসিসে এটাকে ঠিক করা যাবে না। এটাকে কৌশলগত নজর এবং কৌশলগত সমাধান লাগবে। সেকেন্ড, এই আর্জেন্সির সাথে লিঙ্ক, আমাকে পলিটিক্স এবং বিজনেসকে সেপারেট করতে হবে। ক্লিয়ারলি নাজমা আপা বলেছে, রাকিব ভাইও বলেছে, এখন ধরেন রাজনীতি করা যে কারো বেসিক রাইটস, এটা কিন্তু আমরা আলাদা করতে পারবো না। এখন যে কোনো কারণেই হোক, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আগের রেজিমের সাথে হয়তো সাপোর্ট দিয়েছে, কেউ কেউ হয়তো তাদের দলীয় পদে ছিল। এখন শুধু সেই কারণেই কি কেউ তার ব্যবসাটা সাফার করা উচিত বা পেনাল্টির আন্ডারে আসা উচিত? আমি মনে করি না। সেই জায়গায় সেপারেশন অফ বিজনেস অ্যান্ড ক্রাইম। পলিটিক্স কিন্তু সবার রাইটস, যে কারোর জন্য যে কেউ ভোট দিতে পারে, এটা তার নিজের কিন্তু সেখানে যদি কোনো অপরাধ করে থাকে, ইদার ফাইন্যান্সিয়াল ওর একেবারে পিওর ল অ্যান্ড অর্ডারের দিক থেকে, তাহলে সেইটাকে আলাদা করা হোক এবং সেটা একদম ক্লিয়ারলি বলে দেওয়া হোক, এবং তাদেরকে জবাবদিহিতা আইনের আওতায় নিয়ে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু জাস্ট বিকজ হয়তো কোনো একটা দলের সাপোর্টার ছিল, সেই কারণে তাদেরকে ট্যাগিং অথবা তাদেরকে একেবারে দৌড়ের উপর রাখা, সেখানে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং এই জায়গাটায় আমাদের একটা ক্লিয়ার সেপারেশন বা ক্লিয়ার লাইন ড্র করতে হবে। আর্জেন্সির আরেকটা বিষয় হলো, এই মুহূর্তে জুলাই অগাস্টে আমাদের বেশ কিছুদিন স্বাভাবিক কারণেই প্রোটেস্টের মধ্যে প্রোডাকশন বন্ধ ছিল, তারপরে এয়ার শিপমেন্ট হতে হয়েছে, কিছু অর্ডার ওই মুহূর্তে ইমিডিয়েটলি যেগুলো আসতো হয়তো টেম্পোরারিলি শিফট করেছে। তো বিভিন্নভাবে এই যে কস্ট অফ বিজনেস RMGর জন্য, আমাদের তো ওভারঅল কস্ট অফ বিজনেস ইজ ভেরি হাই ইন জেনারেল বাংলাদেশের, সেটা বহু বছর ধরেই প্রযোজ্য। বাট RMGর জন্য হয়তো আমার ধারণা অগাস্ট মাস থেকেই কস্টের একটা এসকেলেশন ঘটেছে। তো সেই জায়গাটায় আমরা কি RMG সেক্টরকে একটা
কোনো ধরনের রিমিডিয়েশন ফাইন্যান্স বলি বা রেজুলেশন ফাইন্যান্স টেম্পোরারি হবে, এটা সেটা কি আমরা দিতে পারি, সেটা একটু দেখার বিষয় আছে। আর কিছু হয়তো একেবারেই বাঁচানো যাবে না। 200 কয়টা জানি রাকিব ভাই আপনি বললেন বন্ধ হয়ে গেছে, 206টা, এখানে হয়তো আরও কিছু যোগ হওয়ার সম্ভাবনা আছে। আমরা সকলেই জানি যে 5 আগস্টের পরে জুট ব্যবসা বিভিন্ন ব্যবসার জন্য এক সরকারের লোক চলে যাওয়ার পরে অন্য রাজনৈতিক দলের পরিচয়ে কিন্তু হচ্ছে যে আমাদের উপর অনেক রকমের ঘটনা ঘটে, এবং শুধু আমাদের উপর না, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর অনেক ফ্যাক্টরিতে কিন্তু এই জুট ব্যবসা নিয়ে অনেক ঘটনা হয়। সেখানের মধ্যে হচ্ছে একদম ব্যক্তি নাম আসার পরেও শুধুমাত্র আমরা দেখেছি মিডিয়াতে যে ওই ব্যক্তিগুলোর নাম আমি উল্লেখ না করলেও পারি, যে আমাদের যারা হচ্ছে যে প্রশাসন আছে, প্রশাসনের নজরদারিতে আছে। আমার একটাই কোশ্চেন এখানে, নজরদারিতে কেন থাকবে? আরএনজি সেক্টরের অনার যারা আছেন তারা কি দোষ করেছেন যে তারাই কেন শুধুমাত্র হচ্ছে এই প্রবলেমের মধ্যে পড়বেন? আমার কথা হচ্ছে যে যারা রাজনীতি করে সরকারের মধ্যে ছিল তারা না হয় ক্ষতিগ্রস্ত হবে, যারা সরকারের মধ্যে ছিল না, যারা সামাজিক উন্নয়নের রূপরেখাতে কর্মরত ছিল, ব্যবসায়িক উন্নয়নে সরকারের উন্নয়নের সাথে ছিল, রাজনৈতিক কোনো পরিচয় ছিল না, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে আমার মতে। তৃতীয় যদি বলি, সর্বশেষ যেটা আমার একটু চোখে পড়ে, 5 আগস্টের পরে আরেকটা ক্ষতিগ্রস্তর দিকে আমরা যাচ্ছি ব্যক্তিগতভাবে। যদি আমরা ফকির গ্রুপের কথা বলি, কারণ আমরা যখন নারায়ণগঞ্জে একটু লার্জ গ্রুপ, মানে আমাদের প্রায় 50,000-এর উপরে শ্রমিক আছে আমাদের, সেইখানে আমরা দেখতে পাই দুইটা ঘটনা কিন্তু হচ্ছে, দুইটা ডিসিশন কিন্তু আসে সরকার থেকে। একটা ডিসিশন হচ্ছে এই 18 দফা, যে 18 দফা মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, আমাদের ফেডারেশন বসে এই ইয়েটা দেয়, এই 4 জন আমাদের যিনি হচ্ছে যে সরকারি উপদেষ্টা আছে তাদেরকে নিয়ে 24 সেপ্টেম্বর যেই 18 দফা হয়, এরপরে 26 সেপ্টেম্বর কিন্তু আরেকটা কিন্তু জরুরি লেটার দেয় আমাদেরকে, যেটা মধ্যে হচ্ছে 6টা দফা উল্লেখ করে, 1, 2, 4, 8, 11, 12। সেখানের মধ্যে হচ্ছে সবচেয়ে কন্ট্রাডিক্টরি 2-3টে ইস্যু আছে, যে ইস্যুগুলো আসলে আমাদেরকে আরও বেশি প্রবলেমেটিক করে তুলে আমরা দেখি। সেখানের মধ্যে প্রথম যে দফাটা ছিল, সেই দফাটা আমাদের হয়তোবা এখানে আইন বিশারদ আরও আছেন, তারা আরও ভালোভাবে বলবেন, কিন্তু আমরা যে প্রবলেমটার মধ্যে আছি ব্যক্তিগতভাবে, আমরা যারা এইচআরে কর্মরত আছি, যখন কোনো রাউন্ড টেবিল হোক, সরকারি কোনো ডিসিশন আছে, মালিক পক্ষ শ্রমিক পক্ষ মিলে এবং আমাদের ফেডারেশন এবং হচ্ছে আমাদের বিজিএমই বিকেএমই নিয়ে যখন কোনো ডিসিশন নেয়, তখন কিন্তু হচ্ছে এটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব পড়ে কিন্তু হচ্ছে যে এইচআরে যারা কর্মরত আছে তাদের উপরে। আমাদেরকে তখন মনে হয় যখন শ্রমিক কোনো কিছু এগ্রি করে না, যখন শ্রমিক তার কর্মরত অবস্থা থেকে রাস্তায় নেমে আসে, আমাদেরকে মনে হয় যারা মিড লেভেলে যারা আমরা আছি তাদেরকে মনে হয় গরম তাওয়ার উপরে আমাদেরকে রেখে সব কিছু খেলা হচ্ছে। এখানে দেখুন, যেটা হচ্ছে যে 1 নম্বর দফাতে হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট বিলের কথা বলেছেন, স্পষ্ট আকারে কিন্তু এখানে একটা ওয়ার্ড কিন্তু লেখা আছে, যাদের বিদ্যমান আছে তারা হচ্ছে যে অতিরিক্ত 225 টাকা দিবে অ্যাটেন্ডেন্স বোনাসে, এবং টিফিন বিলে হচ্ছে 10 টাকা দিবে, এবং নাইট বিলে হচ্ছে 10 টাকা দিবে, কিন্তু ন্যূনতম 100 টাকা হতে হবে। এখানে কিন্তু কন্ট্রাডিক্টরি দুটো। একটা কন্ট্রাডিক্টরি হলো বিদ্যমান আমাদের যে ফকির গ্রুপ, এখানে কিন্তু অ্যাটেন্ডেন্স বোনাস নেই, তাহলে আমরা কি করব? আমাদের ওয়ার্কার তো কিন্তু হচ্ছে যে এই 50,000 ওয়ার্কারকে মোটিভেশন দিয়ে কিন্তু বোঝানো কিন্তু সম্ভব না। তারা বলছে পাশের ফ্যাক্টরি যখন হচ্ছে যে আপনার অ্যাটেন্ডেন্স বোনাস দিচ্ছে, আপনাকে অ্যাটেন্ডেন্স বোনাস দিবে, আমি কত অ্যাটেন্ডেন্স বোনাস দিব? তাহলে এখানে স্পষ্ট করার দরকার ছিল যে 225 টাকা করে অ্যাটেন্ডেন্স বোনাস দিতে হবে, সবার জন্য বাধ্যতামূলক। সো বিদ্যমান আমি যতটুকু জানি, যেমন বিজিএমইএর আমাদের প্রায় 4,500-এর মতো সদস্য আছে, আমাদের বিকেএমইতে হচ্ছে যে প্রায় 2,500-এর উপরে সদস্য আছে, সবারই তো এই অ্যাটেন্ডেন্স বোনাসটা বিদ্যমান নেই, নাইট বিল বিদ্যমান নেই, টিফিন বিল বিদ্যমান নেই। তাদেরকে ওই ফ্যাক্টরিগুলোর চিন্তা করেই কিন্তু হচ্ছে 18 দফার মধ্যে এই 1 নম্বর দফাটা কিন্তু নেওয়ার খুবই জরুরি ছিল। আরও 2টা জিনিস এখানে আমি একটু উল্লেখ করি, যেমন বাৎসরিক ইনক্রিমেন্টের কথা বলেছে, নভেম্বরের মধ্যে এটা একটা শুরু করবে, নতুন নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ করবে। আমরা জানি 2023 ডিসেম্বর আমরা কিন্তু হচ্ছে যে একটা নতুন স্যালারি নির্ধারিত হয়, ওটা কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করি, এবং এই ডিসেম্বরে যাই আমরা কী করবো, 5% বেসিকে 5% আমরা ইনক্রিমেন্ট দিব। নভেম্বর কিন্তু হচ্ছে আজকে 24 তারিখ,
আমাদের এখনও পর্যন্ত কোনো আমরা ডিসিশন পাইনি, মিন্স আমাদের হাতে আছে শুধুমাত্র একটা মাস। সেকেন্ড যেটা হলো শ্রম আইন সংশোধন, এখানে কিন্তু হচ্ছে বলেছে ডিসেম্বরের মধ্যে কিন্তু শ্রম আইন সংশোধন করতে হবে। সেই সময় যে সংশোধন করবে, কারা করবে, কীভাবে করবে, এছাড়া যে বিষয়গুলো আসলো, যেমন আমাদের বকেয়া মজুরি, আমাদের মোস্ট অফ দ্য ফ্যাক্টরিতে বকেয়া মজুরি আমার জানা মতো দেওয়া হয়ে গেছে এখনও পর্যন্ত। এরপরেও কিন্তু 200-300 ফ্যাক্টরি, সাভার, গাজীপুরের যেই ফ্যাক্টরিগুলো হয়েছে ওখানের মধ্যে কিন্তু নেমে আসছে, ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছিল অনেক দিন। এরপরেও নারায়ণগঞ্জ যতটা শান্ত আছে, এই শান্তটা কিন্তু থাকবে না। কেন থাকবে না? বিকজ অফ এই যে 1 নম্বর হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট বিল, আমার জানা মতে নারায়ণগঞ্জের অনেক ফ্যাক্টরিতে আছে যে নাইট বিল, টিফিন বিল এবং আপনার হাজিরা বোনাস কিন্তু নেই। যে 85% আর্নিংয়ের, এক্সপোর্টের আর্নিংয়ের কিন্তু হচ্ছে রেমিটেন্স কিন্তু হচ্ছে যে এই আরএমজি সেক্টর দিয়ে আসে। এই আরএমজি সেক্টরে যারা অনার আছে তাদের মাধ্যমে কিন্তু হচ্ছে এই বিজনেসের মাধ্যমে কিন্তু এই আমাদের এই রেমিটেন্সগুলো আসছে। আমরা কিন্তু হচ্ছে আমাদের যিনি আমাদের হচ্ছে যে প্রধান উপদেষ্টা, আমাদের আইন উপদেষ্টা, কিছুদিন আগে আমরা দেখেছি খুব সুন্দরভাবে আপনার এয়ারপোর্টে কি করলো, প্রবাসী কর্নার করলো, রেমিটেন্স যারা আনছে তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। আমি সম্মান দেখিয়ে যারা রেমিটেন্স যোদ্ধা আছে তাদেরকে সম্মানপূর্বক আমি একটা কথা বলবো, এখানে যারা আমাদের আরএমজি সেক্টরের অনার আছে, যারা ওয়ার্কার আছে, যারা স্টাফ আছে, তারাও কিন্তু এক প্রকার রেমিটেন্স যোদ্ধা। ডলার যা আসে ওদের মাধ্যমে আসে, ওদের আর্নিংয়ে আসে এবং এদেরও কিন্তু হচ্ছে যে সেই সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। যারা আমাদের শ্রমিকরা আছে তাদের আর্নিংয়ে, তাদের মেশিন চালালেই কিন্তু হচ্ছে এই ডলার আসে। এই ডলার আসার পরেই কিন্তু হচ্ছে যে ওই ডলারটা ভাঙিয়ে কিন্তু হচ্ছে বিডি ডাকাতে কিন্তু আমাদের স্যালারি দেওয়া হয়। কিন্তু আপনি একটা পয়েন্ট বলছিলেন যে আপনারা এই যে কেস এবং এই সব ব্যাপারে খবর হওয়ার পরে ইন্টারন্যাশনালিও আপনারা এফেক্টেড, এটা কি ধরনের এফেক্টেড, একটু কি জাস্ট এফেক্টেড? দেখুন, আমরা যারা হচ্ছে যে আন্তর্জাতিক বিজনেসের সাথে জড়িত, এক্সপোর্টের সাথে জড়িত, তখন কিন্তু হচ্ছে আমাদের যারা বায়ার আছে, নমিনেটেড বায়ার যারা আছে, আমাদের 2-3টা বায়ার আমাদের খুবই যাদের আমরা কাজ করি, তারা কিন্তু আমাদেরকে কোশ্চেন করে যে আসলে কি তোমরা এটার সাথে জড়িত কিনা। তখন আমাদের সম্মানটা কোথায় থাকে? এটা ডেফিনেটলি শুধু সম্মান নয়, এটা বিজনেস ইম্প্যাক্টও কিন্তু একটা বড় ধরনের কিন্তু ক্ষতির দিকে আমরা কিন্তু আগাচ্ছি। আশুলিয়া কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটেছে বা এই আমাদের গাজীপুর, আশুলিয়া এই অঞ্চলে যে ঘটনাগুলো ঘটেছে, ইমিডিয়েট এই অ্যাজিটেশনটা বন্ধ করার জন্য সরকার একটা সিদ্ধান্তের দিকে হয়তো গিয়েছে। কিন্তু একজন আইনজীবী হিসেবে যদি বলি, তাহলে এই ধরনের যে একটা 18 দফা তৈরি করার যে মেকানিজম হওয়া উচিত ছিল, সেই মেকানিজম ফলো করে কিন্তু এটা হয় নাই। সুতরাং এটা নিয়ে যদি কেউ প্রতিপালন না করে, সেটা কিন্তু আদালতের মাধ্যমে এইটাকে আবার কার্যকরী করার পন্থাও কিন্তু এত সহজ না বা সহসা দেখছি না। আমি শুধু 2-3টা জায়গার এটার কথা একটু বলতে চাই। যেমন 5% ইনক্রিমেন্টের কথা বলে দেওয়া হয়েছে, নভেম্বরের মধ্যে আপনাকে 5% ইনক্রিমেন্ট দিতে হবে। খুব ভালো কথা। প্রাইস ইন্ডেক্সের সাথে বা যে বাজার ব্যবস্থার যে অবস্থা, 5% ইনক্রিমেন্ট আপনি পেতে পারেন। এখন ডিসেম্বরে যে আবার আপনার ন্যূনতম মজুরির আবার 1 বছর পার হচ্ছে, সেই ন্যূনতম মজুরিতেও কিন্তু যে গত ডিসেম্বরে যে আপনি ইমপ্লিমেন্ট করেছেন, সেখানে কিন্তু আরও 5% দেওয়ার কথা বলে দেওয়া আছে। তাহলে জানুয়ারিতে কি আপনি 10% এখন যদি একসঙ্গে বৃদ্ধি করার প্রস্তাবনা দেন, আমার কাছে মনে হয় না যে ইন্ডাস্ট্রিগুলো সেই অবস্থায় আছে একই সঙ্গে জানুয়ারির মধ্যে 10% ইমপ্লিমেন্ট করা। সো এইটা যদি একই সঙ্গে বলা হতো যে ডিসেম্বরের যে ন্যূনতম মজুরির সঙ্গে সামঞ্জস্য করে যে ইনক্রিমেন্টটা দেওয়ার কথা, ওটা আপনি নভেম্বরে দিয়ে দেন, তাহলে কিন্তু 18 দফার ওইটা বাস্তবায়ন করা মালিকদের জন্য কিছুটা হলেও সহজ হতো। যে ওনারা মনে করতেন যে জানুয়ারিতে যেটা হওয়া দরকার ছিল, ডিসেম্বরে যেটা হওয়ার দরকার ছিল, আমি 1 মাস আগে দিচ্ছি, একটা গেল। এরপরে আসেন আপনার এই যে নাইট বিল, এটা অনেক ইন্ডাস্ট্রিতেই আছে। আপনি যদি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, আশুলিয়া অনেক জায়গায় আছে। কারণ মালিকরা যে সময়ের জন্য কাজটা পায়, ইন্ডাস্ট্রিগুলো যে সময়টাকে বেঁধে ধরে বাইরের কাছ থেকে কাজটা নেয়, সেই সময়টা কিন্তু অনেক কম। আগে যে সময়টা পেতো সেই অতটুকু সময় পায় না, যার কারণে তাকে ওভারটাইম করাতে হচ্ছে রাতে। এই রাতে ওভারটাইম করার কারণে নাইট বিল দিতে হয়, তার কস্ট বেড়ে যাচ্ছে। কিন্তু সেই নাইট বিলের পরিমাণেও একটা সামঞ্জস্য রাখা উচিত সেই জায়গা। কিন্তু যেসব ইন্ডাস্ট্রিতে এটা নাই, তার কি অবস্থা? এরপরে আছেন আপনি হাজিরা বোনাস, টিফিন বিল, যেসব ইন্ডাস্ট্রিতে আছে ওইখানে যদি সার্কুলারে বলা থাকতো যেসব ইন্ডাস্ট্রিতে এটা বিদ্যমান আছে তাদেরটা বাড়ান, কিন্তু যাদেরটা বিদ্যমান নাই তাদের ব্যাপারে কিছু বলা নাই এই জায়গার মধ্যে। আমি খুঁজে পেয়েছি অনেক ইন্ডাস্ট্রিতে এই প্র্যাকটিসগুলো নাই, তাদের ব্যাপারে কিছু বলা নাই এই জায়গাটার মধ্যে। আবার আসেন আপনি
এই 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 সার্কুলারের মধ্যে আমার কাছে মনে হয় না শুধু ইনক্রিমেন্ট এবং নাইট বিল ছাড়া এই শ্রমিকদের জন্য 18 দফার মধ্যে তেমন কিছু আছে যেগুলো আছে এগুলো সবই ভবিষ্যতে ইভেন আপনি যে এই যে ন্যূনতম মজুরি আবার রিভিউ করার যে কার্যক্রমের কথা এই 18 দফার মধ্যে বলা হয়েছে, সেটাও কিন্তু একটা খুব দূরের একটা ব্যাপার। এত সহসায় ন্যূনতম মজুরি তৈরি করা যায় না একটা সেক্টরের মধ্যে। এবার আসেন লেবার ল রিফর্মের কথা বলা হয়েছে। লেবার ল যদি আসলে রিফর্ম করতে হয় আমার পার্লামেন্ট দরকার হবে। আরও একটা বিষয় আমি আপনাদের সামনে আনবো, নতুন ছুটির সার্কুলার। এটা আগামীতে আরেকটা এজিটেশন তৈরি করতে যাচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি। কেন? নতুন ছুটির সার্কুলার দেখবেন ঈদের ছুটি, পূজার ছুটি বৃদ্ধি করা হয়েছে। আমাদের ইন্ডাস্ট্রিতে আরএমজি ইন্ডাস্ট্রিতে যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিস অনুযায়ী দেখেন এই যে দুইটা ছুটির কবলে পড়বে, কিন্তু আবার ঈদের আগেই আবার অ্যাজিটেশন শুরু হবে। তো এই যে ছুটিগুলোর যে সার্কুলারের মধ্যে যদি বলে দেওয়া হতো আমাদের প্রাইভেট সেক্টরের কথা পরিষ্কার করে, যে প্রাইভেট সেক্টর এই ছুটির তালিকা কিভাবে ইমপ্লিমেন্ট করবে, সেটার মধ্যে কিন্তু ওভাবে পরিষ্কার করে বলে দেওয়া নাই। ঠিক আছে, শুধু সরকারি প্রতিষ্ঠানের জন্য যেটা প্রযোজ্য সেটা পরিষ্কার করে বলে দেওয়া আছে। তাহলে প্রাইভেট সেক্টরের ছুটির তালিকা নিয়ে কী করবে সেটা কিন্তু আবার এই যে নতুন ছুটির তালিকার মধ্যে নাই। সো আমি যেটা মনে করি যে আগামী ঈদের ছুটির আগে, রোজার আগেই কিন্তু এটা নিয়ে আবার ঝামেলা তৈরি হবে। অনেক শ্রমিক ফেডারেশন দেখতে পাচ্ছি, আমি ধরে নেই প্রায় 200-র উপরে যদি শ্রমিক ফেডারেশন যদি শুধু আরএমজিতে কাজ করে দেখে নেই, কে এখানে নেতৃত্ব দিবে, কে মালিকদের সঙ্গে নেগোসিয়েশন করবে, কে সরকারের সঙ্গে নেগোসিয়েশন করবে, সেটা কিন্তু করা যাচ্ছে না। কারণ এই 200 সংগঠনের মধ্যে আবার সবাই এক লাইনে কথা বলছে না, সবাই একদিকে আটে না। যার কারণে আরএমজি সেক্টরকে যদি প্রতিষ্ঠান পুঞ্জ ডিক্লেয়ার করা হতো, প্রতিষ্ঠান পুঞ্জ ডিক্লেয়ার করা হলে সেখানে প্রতিষ্ঠান পুঞ্জ এটা আইনে বিধান করা আছে। আমাদের আইনে সেক্টরকে আমরা যেমন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বলছি না, এটাকে প্রতিষ্ঠান পুঞ্জ, আরএমজি একটা প্রতিষ্ঠান পুঞ্জ ডিক্লেয়ার করলে তখন কিন্তু ইন্ডিভিজুয়াল ট্রেড ইউনিয়নগুলোর হইতো না, ইন্ডিভিজুয়াল ফেডারেশনগুলোর কাজ করতে পারতো না। সেই বিধানগুলো কিন্তু আইনের মধ্যে আছে। সো সেইটা যদি সরকার চিন্তা করে এইটাকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, যেটাকে বলছে বাংলায় প্রতিষ্ঠান পুঞ্জ ডিক্লেয়ার করলে, সেখানে সেন্ট্রালি কিন্তু একটা ইউনিয়ন হতো, যে ইউনিয়নের সঙ্গে সরকার, মালিক সবাই কিন্তু আইনগতভাবে যে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার সেটা নিতে পারতো, যেটা নিয়ে এই 18 দফা নিয়ে যে বড় একটা কোশ্চেন তৈরি হয়েছে সেটা একটা বিষয়। এরপরে দেখেন এই যে 18 দফার কথা বলছি, সরকার বলছে এটা বাস্তবায়ন করার জন্য, মালিকটা না করলে কি করবেন আপনি? আইনে তো সে বিধান নাই। কিছুদিন আগে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে ইন্ডিয়ান ইনভেস্টর ছিল, আমি শ্রমিকদের প্রতিনিধি হিসাবে বাংলাদেশে ছিলাম। তো ওরা যখন কথাটা শুরু করে যে আমার দেশে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে, র ম্যাটেরিয়ালস আছে, ওয়াটার আছে, ল্যান্ড আছে এবং চিপ লেবার আছে, দেখেন তার কিন্তু কতগুলা তার রাষ্ট্র বা দেশের ন্যাচারাল এই জিনিসগুলো আছে, র ম্যাটেরিয়ালস বলেন এই। আর আমার দেশে যখন বলে কি আছে, চিপ লেবার এবং এক্সেসিভ ওভারটাইম। সো তো দুইটাই কিন্তু ওয়ার্কারের রূপে। এবং আমি যদি বাংলাদেশের ভ্যালু এডিশনের কথা বলি, আরএমজি সেক্টরে 22%, এটা কিন্তু সিএম আর মেকিং, এটাই কাটে আর সেলাই করে। এমনি কিন্তু আমাদের কোনো ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড কোনো লিঙ্কেজ বা ওই ধরনের কিন্তু কিছু হয় নাই। এখন আমরা গ্রিন ফ্যাক্টরি বলতেছি, করতেছি, অনেক কিছু আমাদের দেশে হয়েছে, আমরা হাইয়েস্ট গ্রিন ফ্যাক্টরি আমাদের বাংলাদেশ করছে। কিন্তু এই গ্রিন ফ্যাক্টরিগুলো কোত্থেকে হয়েছে? কোনো খাল, বিল, ডোবানালা কেটে ভরে, হয়তো পাহাড়, জঙ্গল সব কেটে। কিন্তু গ্রিন ফ্যাক্টরি তো ওইটা হওয়ার কথা না, যে আমি একটা পরিবেশকে নষ্ট করে একটা বিল্ডিং বানাইলাম আর 4-5টা ঝাউ গাছ লাগাই দিলাম। তো এই হইল বাংলাদেশের অবস্থাটা, যে সব কিছুই কিন্তু ওয়ার্কারের উপরে ভর দিয়েই বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, বা আপনি যদি বৈদেশিক রেমিটেন্সের কথা বলেন, যারা মধ্যপ্রাচ্যে বা বিভিন্ন দেশে গিয়ে আর্ন করতেছে তারা একটা, আরেকটা হলো এই দেশের। আর এইখানে কারা সবচাইতে বেশি? নারী শ্রমিকরা কাজ করতেছে। এখন আমাদের যদি এই দেশে টিকে থাকতে হয়, এবং আমরা যেহেতু নারীর একটা বড় ক্ষমতায়ন এবং আমারও হয়েছে এই গার্মেন্টস শিল্প থেকে, তাহলে এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে যে সর্বোচ্চ বিষয়টাই হলো যে আমাদের দেশে যে দুর্নীতিটা সর্বক্ষেত্রে গ্রাস করতেছে। আর এটার জন্য আমি মনে করি যে মালিকরা এর জন্য বেশি দায়ী, কারণ এরা শ্রমিকদেরকে রেসপেক্ট করে না
এরা শ্রমিকদের যে ভ্যালু, এই যে অ্যাডিশন দিচ্ছে সেটাকেই করে না। তারা সরকার যদি কোনো সুবিধা চায় সেটা দিচ্ছে, ল এনফোর্সমেন্ট যদি সুবিধা চাচ্ছে সেটা দিচ্ছে, শ্রমিক প্রতিনিধি যদি সুবিধা চাচ্ছে সেটা দিচ্ছে, কিন্তু শ্রমিকের ন্যায্য পাওনা এবং শ্রমিকের যে ন্যায্য কথা বলার বা ইউনিয়ন করার অধিকার সেটা কিন্তু দিচ্ছে না। আবার যারা গণতান্ত্রিক ইউনিয়ন করতেছে, যারা শ্রমিকের যৌথ দর কষাকষির কথা বলতেছে, তাদেরকে ভিড়তে দিচ্ছে না। সেখানে কি করতেছে, তাদের মতো করে শ্রমিক প্রতিনিধি তৈরি করতেছে, মাসিক ভিত্তিক বেতন দিচ্ছে, অথবা একটা ফ্যাক্টরিতে আনরেস্ট হয়েছে, শ্রমিক ছাঁটাই করবে, সেইখানে 50 জন শ্রমিক ছাঁটাই করলে তার যে সার্ভিস বেনিফিটটা সেইটা যদি তুলে দিতে পারে কোনো শ্রমিক সংগঠন, 50 জনের জন্য পার পার্সনের জন্য 1000 টাকা করে নিলে 50,000 টাকা সে একদিনে আর্ন করে ফেলতেছে। আবার মালিক পিছন থেকে দিচ্ছে। আবার আপনি ডাইফির কথা বলবেন, কতটুকু সক্রিয় এই ইন্ডাস্ট্রির জন্য, কতটুকু সক্রিয় এই ইসের জন্য, এবং এই জায়গাটা থেকে আমাদের সবচাইতে আগে বেরিয়ে আসতে হবে এবং এই দুর্নীতিগ্রস্ত এই সমাজ ব্যবস্থাটাকে করতে হবে। আমি যদি গার্মেন্টস শিল্পকে টিকিয়ে রাখতে চাই, আজকে দেখেন বাংলাদেশের সংসদে যেখানে 80% সংসদ সদস্যই ছিল বিজনেস এবং মালিকরা, তাহলে আপনি এখানে কি পরিবর্তন করবেন? তো এই যে রাজনীতিবিদরা আজকে জেলে চলে গেছে, কেউ পালিয়ে গেছে, এখন বাইরেরা অর্ডার দিতে এখানে ভয় পাচ্ছে, কারণ যে ফ্যাক্টরির সাথে তার 30 বছরের সম্পর্ক, সেই মালিক রাজনৈতিক কারণে হোক আর দুর্নীতির কারণে হোক, তাকে কিন্তু একটা তার বিরুদ্ধে লিগ্যাল চার্জেস আসছে, সে পলায় থাকুক আর সে যাই হোক। এই কারণে কিন্তু অর্ডার একটা থ্রেট আমাদের দেশে, এবং এইটা আমাদের ব্যাঙ্কগুলা যেইখানেই অ্যারেস্ট হচ্ছে, যেখানেই পালায় যাচ্ছে, সেখানে কিন্তু স্লো করে দিচ্ছে টাকা পয়সা, যার জন্য কিন্তু বকেয়া বেতনের কথা। আমরা যদি আজকে কয়েকটা ফ্যাক্টরির কথা বলি, ধরেন বেক্সিমকো, সে অ্যারেস্ট হয়েছে এবং তার ফ্যাক্টরিতে বেতন দিতে পারতেছে না বলেই রাস্তায় আসতেছে। আমরা যদি বলি যে সেই বার্স গার্মেন্টসের মালিকের কথা, সে তার শ্রমিকের পাওনা দেয় নাই, কিন্তু আপনারা দেখছেন পাবলিকলি যে তারা ফেডারেশনগুলোকে, শ্রমিক সংগঠনগুলোকে কি পরিমাণ টাকা পয়সা দিছে। আমি যখন ন্যূনতম মজুরি বোর্ডে 2006 সালে ছিলাম, ওই সময় মূল মজুরি, বেসিক মজুরি ছিল 64%। এরপরে এই 2010 সাল থেকে এই 2023 সাল পর্যন্ত যে মজুরি পরিবর্তন হয়ে মূল মজুরি নেমে এসেছে 50-এর কোটায়। তো মূল মজুরি থেকে আমি আমার বোনাস বলেন, আমার সুবিধা বলেন, আমার টাকা পয়সা আর্থিকটা পাই এবং সব কিছু, সেইটা কিন্তু আমার কমে গেছে। সেখানে কি এর গাড়ি ভাড়া, খাদ্য ভাতা, এইটা সেটা দিয়ে শুভঙ্কর একটা ফাঁকি দিয়ে দিছে। আমি যদি এই 12,000 টাকার বাৎসরিক ইনক্রিমেন্টের কথা বলি, যদি 5% হয়, তার মজুরি বাড়ে 375 টাকা। যদি আমি 51% দিয়ে হিসাব করি, আর যদি আমি 50 দিয়ে হিসাব করি, তাহলে 312 টাকা। এই 312 টাকা বৃদ্ধি পেলে মৌলিক চাহিদা কিভাবে পারবে? কারণ আমার ইনফ্লেশন, আমার যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেইটা একটা বিষয় দেখতে হবে। তো এইখানে আমাদের যেটা হয়েছে যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কম্পিটিটিভ একটা দেশ, তারা, আমি আপনাকে বলছি কিছু আগে, যে তারা তাদের দেশকে কিভাবে অ্যাট্রাকটিভ করতেছে, তাদের দেশে কি আছে, আর আমার দেশে চিপ লেবার এবং এক্সেসিভ ওভারটাইম, এইটা আমাদেরকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। সহজভাবে যদি বলি, আজকে এই সেক্টর 40 বছরে এই পর্যায়ে আসছে। আমি যদি যাকেই জিজ্ঞেস করব গভর্নমেন্টের কি কন্ট্রিবিউশন, আমি বলবো গভর্নমেন্টের কন্ট্রিবিউশন 0। এই সেক্টর নিজের গতিতে আজকে এই পর্যায়ে আসছে। সরকার হয়তো পলিসি ক্ষেত্রে বিভিন্ন সময় সাপোর্ট দিয়েছে, যেমন আমি শুধু লেবার লয়ের কথাই যদি বলি, আমি এই যে লেবার ল যতদিন থেকে শুরু হয়েছে, যতবারই লেবার ল অ্যামেন্ডমেন্ট করা হয়, আমরা আলোচনা শুনি একরকম, কিন্তু ফাইনালি পাবলিশ হয় আরেকটা। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো, যে প্র্যাকটিক্যাল আসপেক্টে যা হওয়ার কথা কিন্তু সেটা সেখানে হচ্ছে না। এইটা একটা জায়গা। এইখানে আমি একটা জিনিস, যেটা প্রত্যেকবার ন্যূনতম মজুরি নিয়ে যে ইস্যুটা আসে, সারা পৃথিবীতেই ন্যূনতম মজুরি হয় একটা। ইন্টারনাল অনেকগুলো গ্রেড থাকে, অনেক কিছুই থাকে, সেটা হবে ইন্টারনাল, কিন্তু গভর্নমেন্ট থেকে ডিক্লেয়ার হবে একটাই। কিন্তু আমাদের দেশে কি হয়, প্রত্যেকটা ক্লাস্টার ওয়াইজ, সেক্টর ওয়াইজ এটা হয়, যার কারণে হয় কি একটা কনফিউশন তৈরি হয় যে ন্যূনতম মজুরি যেটা ডিক্লেয়ার হয় সেটাই সবাই প্রকাশ করে। আসলে কিন্তু ন্যূনতম মজুরি যারা পায়, কতজন পায়? একটা ফ্যাক্টরির 2
থেকে 5% ওয়ার্কার হয়তো ন্যূনতম মজুরি পায়, যেটা একদম সর্বনিম্ন, আর বাকিটা কিন্তু হচ্ছে গিয়ে স্কিল লেভেলে। এটাই একটা ইস্যু। সেকেন্ড, আমি যেটা জাস্ট একটু ক্লিয়ার করার জন্য আপনি যেটা বললেন 2 to 5% ওয়ার্কার, ধরেন যে একটা ওয়ার্কার এই যে আজকে জয়েন করবে, সে কি এই মাসে ওই মিনিমাম ওয়েজটাই পাবে 12,500? সে যদি ফ্রেশ হয়, সে যদি আজের একদম ফ্রেশ, তাহলে সে হচ্ছে হেল্পার। আমি যদি হেল্পার ক্যাটাগরি বলি, কিন্তু সে কয়দিন হেল্পার থাকছে, সে তো 6 মাস পরেই অপারেটর হয়ে যাচ্ছে। পাচ্ছে হেল্পার হিসেবে যে ন্যূনতম 12,000 টাকা পাচ্ছে। 12,000 টাকা পাচ্ছে। হ্যাঁ, এই 12,500 টাকাটা এখন অনেক ফ্যাক্টরিতে কি হচ্ছে, যে আমরা 12,500 টাকায়ও ওয়ার্কার নিচ্ছি না, আমরা এর পরের গ্রেডে নিয়ে তাদেরকে ট্রেনিং করে আমরা তাদেরকে স্কিল ডেভেলপ করতেছি। তার মানে ন্যূনতম মজুরি আসলে 12,500 না। তারপরে ওভারটাইম, অন্যান্য এই যে হাজিরা বোনাস, তারপরে হচ্ছে গিয়ে অনেক জায়গায় ট্রান্সপোর্ট অ্যালাউন্স আছে, ফুড অ্যালাউন্স আছে, এগুলো মিলিয়ে কিন্তু অনেক টাকাই হয়। কিন্তু যখন আমরা পত্রিকা বা বিভিন্ন জায়গায় দেখি, সবাই কিন্তু ওই ন্যূনতম কথাটাই বলি, ওইটাই বেশি হাইলাইট হয়। আচ্ছা, প্রতিবার যখন ন্যূনতম মজুর ডিক্লেয়ার হয়, সেই হিসাবে কিন্তু পরবর্তী সবগুলো গ্রেডেরই কিন্তু এই ওয়েজের সমন্বয় হয়, সেটা কিন্তু আমরা খুব একটা আলোচনা করি না। তার মানে আলটিমেটলি যদি আমি দেখি যে আমাদের যে ন্যূনতম স্যালারি ডিক্লারেশন যেটা হয়, বাস্তবে যে কিন্তু প্রায় 60-70% অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। 30% বলি আমরা, কিন্তু এটা যে চলে যায় প্রায় 60-70%, মানে পুরো ফ্যাক্টরি যদি আমি কাভার করি। সে যে বিভিন্ন গ্রেডে যে ওয়ার্কার আছে, সে আমি যদি একজন ন্যূনতমকে 12,500 দেই, তাহলে ওর পরবর্তী যে ওয়ার্কারগুলোর সঙ্গে যে গ্যাপ তৈরি করতে হয়, তখন আমাকে একটা স্যালারি অ্যাডজাস্টমেন্ট দিতে হয়। এটা তো একটা হিউজ ফিগার, কিন্তু এটা নিয়ে কিন্তু আমি এই পর্যন্ত কখনো দেখিনি কেউ আলোচনা করতে। 2026 সাল নাগাদ আমরা জানি যে CSDDD ইউরোপিয়ান ইউনিয়নের একটা নতুন ডিরেক্টিভ অ্যাপ্রুভ হয়েছে। তো 26 সাল নাগাদ আমি হিসাবটা করে দেখেছি যে যেই কোম্পানিগুলো বাংলাদেশের এখানে বিজনেস করে, এরকম যারা CSDDDর আন্ডারে কাভার হবে, বাংলাদেশের প্রায় 33% ফ্যাক্টরি 26 সালে এই CSDDDর আন্ডারে ডিরেক্টলি ইনডিরেক্টলি কাভার্ড হবে, এবং সেই 33% ফ্যাক্টরিতে আবার 55% বাংলাদেশের টোটাল ওয়ার্কার কাজ করে। হ্যাঁ, ফলে CSDDটা যেহেতু সময়টাও আমাদের কম, এবং 2027 সাল 29 সাল নাগাদ CSDDটা পুরো ইউরোপিয়ান সব কোম্পানির জন্য এটা ইমপ্লিমেন্ট হবে। এবং আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের যে ভয়ের জায়গাটা হচ্ছে আমাদের সাবকন্ট্রাক্টিং যে ফ্যাক্টরিগুলো, যেগুলিতে আসলে তুলনামূলক কমপ্লায়েন্সের মানটা কিন্তু নর্মাল ফ্যাক্টরিগুলি থেকে কম। ফলে CSDDর আন্ডারে কিন্তু সাপ্লাই চেনের প্রত্যেকটা অ্যাক্টরকেই কিন্তু আপনার ইকুয়ালি কমপ্লায়েন্সের দিকে যেতে হবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাবকন্ট্রাক্টিং ফ্যাক্টরি নিয়ে এখনও কিন্তু 1100টার মতো ফ্যাক্টরি বাংলাদেশে বলা হয়ে থাকে আছে, যারা নন মেম্বার, যারা সাবকন্ট্রাক্টিং। এবং এরা সাবকন্ট্রাক্টিং শুধুমাত্র এইটা না যে বিজনেসের একটা অ্যাডিশনাল অ্যামাউন্ট ওভার ক্যাপাসিটি পূরণ করতে গিয়ে তারা কাজ করছে, শুধু তা না, একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফর্মাল ফ্যাক্টরিগুলো ইন্টেনশনালি সাবকন্ট্রাক্টিং করছেন, যার কারণ ওখানে তারা কম প্রাইসে প্রোডাক্ট আনতে পারছেন, এবং সেইখানে কিন্তু সাবকন্ট্রাক্টিং কম প্রাইসে দিতেই পারছে, কারণ তারা অতটা কমপ্লায়েন্ট না। ফলে মেজর কমপ্লায়েন্ট ফ্যাক্টরিগুলোর ডিমান্ড ফর সাবকন্ট্রাক্টিং ফ্যাক্টরি কিন্তু তাদেরকে এখনও জিয়ে রেখেছে। ফলে এই জায়গাটাতে আমাদের 26 সাল নাগাদ যদি আমি চিন্তা করি যে CSDDDর যে বিষয়টা, সেটা আমাদের একটা বড় চ্যালেঞ্জের জায়গা, সেটা নিয়ে আমাদের এখনই হয়তো ভাবার সুযোগ আছে। এবং এই যে আপনি কথা শুনেছেন যে রেড অ্যালার্ট, এটা একটা বলা হচ্ছে যে ইমিডিয়েট চ্যালেঞ্জ, আমরা ফিউচার আসলে অর্ডার লস করতে পারি। এগুলো তো আপনারা আসলে, আপনি তো সরকার এবং প্রাইভেট সেক্টরের এখন অনেকটা ব্রিজের মতো কাজ করছেন। সো আপনি আসলে আপনার সাজেশন, রিকমেন্ডেশন এবং আপনারা কি করছেন একটু শেয়ার করবেন। এখন যেটা হচ্ছে সেটা আসলে আমার কাছে মনে হয় যে খুবই একটা কঠিন সিচুয়েশনে এই সেক্টরটা। যদি খুব দ্রুত এটা ইমপ্রুভ না করে, তাহলে আমাদের এই যে 40 লক্ষ শ্রমিক, আমাদের জিডিপিতে যে বড় একটা কন্ট্রিবিউশন, আমাদের যে একটা ভালো দেশের প্রত্যাশা, সমাজের প্রত্যাশা, এই সব কিছুই বোধহয় আসলে মাটি হয়ে যাবে যদি বেশি দেরি করে ফেলা হয়। আমার যেটা মনে হয় যত তাড়াতাড়ি আমরা এই স্ট্যাবিলিটিটাকে ফিরে আনতে পারবো, আমাদের বায়ারদের কনফিডেন্সটা ধরে রাখতে পারবো, তত ভালো। সামনে কিছু সুযোগ আছে, বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পলিটিক্যাল চেঞ্জের কারণে হয়তো কিছু মার্কেট আমাদের দেশে আসার সুযোগ আছে, কিন্তু এই অবস্থা চলমান থাকলে সেটা তো আসবে না। আমাদের এখান থেকে উত্তরণ খুব বেশি দরকার, দ্রুত দরকার। যেমন চায়না থেকে অনেক ইনভেস্টমেন্ট হয়তো চলে আসবে, সেটা কারা নিবে যাদের সেই স্ট্যাবিলিটিটা আছে। আমাদের এই যে লেবার আনস্টেবিলিটি, রাস্তাঘাটের দুর্ভোগ,
এগুলি দ্রুত রিমুভ না করলে এই সেক্টরটা রক্ষা করা যাবে না। আর যদি রক্ষা করা না যায় তাহলে বড় ধরনের ক্ষতি হবে। এটা আমরা লাস্ট কিছুদিন আগে এটা নিয়ে একটা ভার্চুয়াল মিটিং হয়েছে। সূত্রটা ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টরে তারা যে ইউএস এফডিএ এর সার্টিফিকেশন নেয়, সে সার্টিফিকেশনের জন্য এখানে একটা ভিজিট হওয়ার কথা এফডিএ লোকদের, তো তারা আসতে পারছে না রেড অ্যালার্টের কারণে। এটা প্রায় অনেক দিন চলে আছে, এখন এটা আনসার্টেন হয়ে গেছে। তো আমরা রিকোয়েস্ট করলাম যে তোমরা আসো, যত ধরনের সিকিউরিটি আছে এটা দিব, এনশিওর করা হবে, এটা ডিলে করো না। আর এই যে রেড অ্যালার্টটা আছে এটা কন্ট্রোল করো সরকারিভাবে। এটা তো এরকম কোনো সিচুয়েশন না, এখন আর কন্টিনিউ করছে না যে একজন বিদেশি এখানে এসে বিপদে পড়বে, তার কোনো সম্ভাবনা নেই। আমি জানি না এটা কত দ্রুত উইথড্র হবে, বাট না হলে আমাদের জন্য এটা একটা সিগন্যাল হিসাবে কাজ করবে আমাদের এই শুধু আরএমজি না, অল সেক্টরসে একটা নেগেটিভ ইফেক্টের জন্য কাজ করবে।